দর্শক, আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। সবার জন্য রইল শুভেচ্ছা। কানাডায় নির্মিত বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সৌমিতা। একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। বর্ষানুমন্ত্রিত অন্ধকারে এসেছি তোমারি দ্বারে, পথিকের লহ ডাকি তবু একধারে। বর্ষানুমন্ত্রিত অন্ধকারে এসেছি। বনু পথ হতে সুন্দরী এনেছি মল্লিকা মঞ্জরি, তুমি লবে নিজ বেণী বন্ধে। মনে রেখেছি দুরাশারে, বর্ষানুমন্ত্রিত অন্ধকারে এসেছি। কথা নাহি বলে ধীরে ধীরে ফিরে যাব চলে। কোনো কথা নাহি বলে ধীরে ধীরে ফিরে যাব চলে। ঝিল্লি ঝঙ্কৃত পথে যেতে বাঁশরীতে শেষ গান পাঠাবো তোমার বাণী, শেষ উপহারে বর্ষানুমন্ত্রিত অন্ধকারে এসেছি তোমারি দ্বারে। পথিকের লহ ডাকি তবু মন্দিরের একধারে। বর্ষানুমন্ত্রিত অন্ধকারে এসেছি। অন্য থিয়েটার টরন্টোর আয়োজনে 3 দিন ব্যাপী রবীন্দ্র নজরুল উৎসব সেপ্টেম্বরের 30 তারিখ থেকে অক্টোবরের 2 তারিখ। প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে রাত 10:30 পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। স্থান বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস, 2976 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। টরন্টো শিল্পীরা প্রতিদিনই পরিবেশন করবেন রবীন্দ্রনাথ নজরুলের গান, কবিতা ও নাটক। প্রচার সহযোগী বাংলা টিভি, কানাডা। তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা।
পায়ে তার ঘুঙুর বাঁধা, পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগরা। সে নদীর দুদিকে দুটো মুখ, এক মুখে সে আমাকে আসছে বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। আর যেতে যেতে বুঝিয়ে দিলে আমি অমনি করে আসি, অমনি করে যাই। বুঝিয়ে দিলে আমি থেকেও নেই, না থেকেও আছি। আমার কাঁধের ওপর হাত রাখলো সময়, তারপর কানের কাছে ফিসফিস করে বললে, দেখলে, কাণ্ডটা দেখলে, আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না। তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম। কাল রাত্রির বাসি ফুলগুলো সত্যি শুকিয়ে কাঠ হয়ে আছে। গল্পটার কোনো মাথা মুন্ডু নেই বলে বুড়োধারীদের একেবারেই ভালো লাগলো না। আর তাছাড়া গল্পটা বানানো, পাছে তারা উঠে যায়, তাই তাড়াতাড়ি ভয়ে ভয়ে আবার আরম্ভ করলাম। তারপর যেতে 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 দেখি বনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর। সেখানে খাঁ খাঁ করছে বাড়ি, আর সিঁড়িগুলো সব যেন স্বর্গে উঠে গেছে। তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা। বুড়োগুলো চোখ চকচক করে উঠল। তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম। তারপর সেই রাজকন্যা আমার আঙুলে আঙুল জড়ালো। আমি তাকে আস্তে আস্তে বললাম, তুমি আশা, তুমি আমার জীবন। শুনে সে বললে, এতদিন তোমার জন্যেই আমি হাঁ করে বসে আছি। বুড়োধারীরা আগ্রহে উঠে বসে জিজ্ঞেস করলো, তারপর তারপর? ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্যে ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে আমি বললাম, তারপর কি বলবো, সেই রাক্ষসী আমাকে খেলে। বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজ লাগিবি কই। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, মাগো আমার শোলক বলা
দেখছেন বাংলা টিভি কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, সাক্ষাৎকার পর্বে আমাদের আজকের অতিথি প্রণবেশ পোদ্দার। পেশাদার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার মিস্টার পোদ্দারের সঙ্গে আমাদের স্টুডিওতে কথা বলেছেন জানা হক। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার প্রণবেশ পোদ্দার। আমরা কথা বলবো তার সাথে। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে চাই, একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাজের পরিধি কতখানি? হ্যাঁ, একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে আমরা যা করে থাকি সেটা হচ্ছে যে ব্যক্তিগত পর্যায়ে একটা প্রতিষ্ঠানের বা সরকারি প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট এবং তার রিটায়ারমেন্ট প্ল্যান এবং লাইফ ইন্স্যুরেন্স, ইনকাম প্রোটেকশন ইন্স্যুরেন্স, ক্রিটিক্যাল ইলনেস এবং এই সমস্ত ফিনান্সিয়াল বিষয়ক ট্যাক্স কনসিকুয়েন্স, সামগ্রিকভাবে বলা যেতে পারে একটা ব্যক্তিগত পর্যায়ে বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক বা বিনিয়োগ ব্যবস্থাপনা কিভাবে করা যেতে পারে সে ব্যাপারে আমরা সুপরামর্শ দিয়ে থাকি। লাইফ ইন্স্যুরেন্স এবং ডিসেবিলিটি ইন্স্যুরেন্সের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? লাইফ ইন্স্যুরেন্স এবং ডিসেবিলিটি ইন্স্যুরেন্স দুটোই ইনকাম প্রোটেকশন প্ল্যান, কিন্তু দুটোর মধ্যে বিস্তর পার্থক্য। ডিসেবিলিটি ইন্স্যুরেন্স সেই ইনকাম প্রোটেকশনটি দিচ্ছে একজন ব্যক্তির মাসিক যে ইনকাম অথবা বাৎসরিক যে ইনকাম, সেই ইনকামটির একটা অংশ বিশেষ ডিসেবিলিটি ইন্স্যুরেন্সের মাধ্যমে একটা ব্যক্তি ফেরত পেতে পারে। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেই ইনকাম প্রোটেকশন যে একজন ব্যক্তির বৎসরে বা মাসে যে ইনকাম করার কারণে তার যে ফ্যামিলি, যে তার স্পাউস এবং তার বাচ্চা কাচ্চার পড়াশোনা, তার একটা বাড়ি আছে সেই বাড়িটির মর্গেজ পেমেন্ট করতে হচ্ছে, তার অন্যান্য বিল পরিশোধ করতে হচ্ছে, তার কোথাও কোনো বকেয়া থাকলে সেই পরিশোধ করার ব্যাপারটি আছে, এই সমস্ত কিছু তার অ্যাবসেন্টে, সেই ব্যক্তিটি মারা যাওয়ার পরে সমস্ত এই এক্সপেন্সগুলোকে বহন করার জন্য একটা ইন্স্যুরেন্স দরকার। সেই ইনকাম প্রোটেকশনটি দেওয়ার জন্য লাইফ ইন্স্যুরেন্স, এবং বলা যেতে পারে যে লাইফ ইন্স্যুরেন্স পিস অফ মাইন্ড এবং একটা গুরুত্বপূর্ণ একটা সিকিউরিটি যে ইনকাম প্রোটেকশনের জন্য, যেটা তার ফ্যামিলির এবং যেটা লায়াবিলিটিস, যেটা বংশ মানে তার পারিবারিকভাবে চলে আসতেছে, সেই লায়াবিলিটিসটাকে প্রোটেকশন দিতে পারবে ইনকাম লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে, যেটা ডিসেবিলিটির মাধ্যমে সম্ভব নয়। এমন কোনো লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান কি আছে যেটা কোনো ব্যক্তি তার জীবদ্দশায় সেই টাকাটা পেতে পারে? হ্যাঁ, আপনি সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করেছেন। লাইফ ইন্স্যুরেন্সে কিছু প্ল্যান আছে যে মানে লাইফ ইন্স্যুরেন্সের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে মানুষ লাইফ ইন্স্যুরেন্স করে থাকে। যেমন কেউ, উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একজন $100,000 কভারেজ নিয়েছে একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি, এবং সে প্রতি মাসে $100 করে প্রিমিয়াম দিচ্ছেন, এবং উনি দীর্ঘ 20 বছর বা 25 বছর যাবৎ উনি দিয়ে যাচ্ছেন। ওনার মানে এর মধ্যে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটতেন তাহলে ওনার ফ্যামিলি $100,000 পেতেন আর কি, বেনিফিশিয়ারি হিসেবে ওনার ফ্যামিলি যাকে উনি বেনিফিশিয়ারি করেন না কেন। কিন্তু এই যে $100,000 করে উনি প্রিমিয়াম দিয়েছেন, এই প্রিমিয়ামটি কিন্তু উনি সার্টেন টাইম পরে
উনি যে কোনো সময় যদি মনে করেন যে আমি ক্যাশ সারেন্ডার ভ্যালু যেটা বলা হয় যে আমি ফেরত পেতে চাই, $100 করে উনি 10 বছরে দিয়েছেন মনে করেন $12,000, তাহলে উনি $12,000টি উনি $12,000 উনি ওই সময়টা যদি উনি সবকিছু সুন্দরভাবে ওনার ইন্স্যুরেন্সের পদ্ধতিগতভাবে সব ঠিক থাকে তাহলে উনি $12,000 ফেরত পেতে পারেন। নাগরিকদের জন্য কানাডিয়ান গভর্নমেন্টের নানান রকম সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে, তারপরও কেন তাহলে লাইফ ইন্স্যুরেন্স কিংবা ডিসেবিলিটি ইন্স্যুরেন্স করার প্রয়োজন? আমি আবার বলছি যে ডিসেবিলিটি ইন্স্যুরেন্স কানাডা গভর্নমেন্টের রয়ে গেছে। প্রত্যেকটি যে নাগরিক তার জীবদ্দশাতে যে কোনো সময় যদি সিপিপি মানে কানাডা পেনশন প্ল্যান দিয়ে থাকে তাহলে সে ব্যক্তিটি তার তুমি উপার্জনের অক্ষম ব্যক্তি হিসেবে পরিগণিত হলে এবং ডাক্তার যদি সার্টিফাই করে তাহলে ডিসেবিলিটি ইন্স্যুরেন্স পাবে। সেই ডিসেবিলিটি ইন্স্যুরেন্সটি কিন্তু নির্ভর করছে যে সে কত টাকা ইনকাম করত সেইটা উপরে। এরপরও সেই অর্থটি যে পরিমাণ অর্থ সে পাচ্ছে ইনকাম প্রোটেকশনের 50%, 55% বা 60%, সেটা দিয়ে কিন্তু তার অর্থ যোগান হচ্ছে, তার পারিবারিক সচ্ছলতা ফিরে আসছে না। বিধায় আমরা কোনো ব্যক্তি অ্যাডিশনাল তার ব্যক্তিগত পর্যায়ে ডিসেবিলিটি ইন্স্যুরেন্স কিনতে পারে। এবং আমি আবারও বলছি যে লাইফ ইন্স্যুরেন্সের কোনো প্রোটেকশন কিন্তু কানাডা গভর্নমেন্টে নেই। লাইফ ইন্স্যুরেন্সের প্রোটেকশন যেটা আমি বললাম যে তার অন্যান্য লাইবিলিটিস যেটা মিট আপ করতে পারে, পারিবারিক সচ্ছলতা বা তার যে বিভিন্ন সমস্যাগুলো, তার বাচ্চার এডুকেশন প্ল্যান বা অন্যান্য জিনিসগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য লাইফ ইন্স্যুরেন্সটা দরকার। অনেক বাবা মা তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উচ্চশিক্ষার জন্য আরইএসপি প্ল্যান করে থাকেন, তাদের ছেলে মেয়েদের কি ওসাপ পেতে কোনো সমস্যা হওয়ার কথা? না, একেবারেই না। কারণ ওসাপ লোনটি যে গ্রহণ করছে সে ওই বাচ্চাটির জন্য বাবা মা এডুকেশন প্ল্যান করেছিল, সেই বাচ্চাটি যখন বড় হয়ে 18 বছর বয়স হচ্ছে, 18 বছর বয়স হওয়া মানে সে একজন সাবালক হয়ে ওসাপ লোনের জন্য অ্যাপ্লাই করছে। সেই সময় ওসাপ লোনটি করার সময় অ্যাপ্লাই করার সময় ওখানে ফর্ম ফিল আপ করার সময় কতগুলো কোশ্চেনার থাকে, সেই মধ্যে তাকে জিজ্ঞেস করা হয় তোমার কোনো ইনকাম আছে কিনা, তোমার কোনো অ্যাসেট আছে কিনা, তোমার আরএসপিতে কোনো টাকা আছে কিনা এবং তোমার ব্যাংক ব্যালেন্স আছে কিনা। এই মধ্যে আরেকটা কোশ্চেন থাকে তোমার কোনো আরএসপিতে কোনো টাকা আছে কিনা। আরএসপিতে যে টাকাটি তার বাবা মা সঞ্চয় করেছে সেই বাবা মার কন্ট্রিবিউশনের টাকাটি যেটা, সেই টাকাটি কিন্তু উল্লেখ করার দরকার নেই। উল্লেখ করতে হবে শুধুমাত্র সে যে কানাডা গভর্নমেন্টের কাছ থেকে যে গ্র্যান্টটি পাবে সেই গ্র্যান্টটির পরিমাণটা কিন্তু সাকুল্যে $7,200 টাকা, এবং সেই $7,200 যে টাকাটি পাবে সেই টাকাটা কিন্তু প্রতি বছর ভাগ করে পাবে। দ্যাট মিনস $7,200 টাকাটি 4 বছরে ভাগ করে যে পরিমাণটি হবে সেই পরিমাণ। সুতরাং ওসাপ লোনে অ্যাপ্লাই করার সময় ছাত্র করবে সেই আরএসপি $7,200 টাকার 1/4 টাকাটি উল্লেখ করবে, যে টাকাটি উল্লেখ করার প্রেক্ষিতে ওই ছেলে বা স্টুডেন্টের ওসাপ লোন পাওয়ার প্রাপ্তিতে কোনো রকম সমস্যা হবে না। আপনি যদি আমাদেরকে বয়স্ক ভাতার ব্যাপারটি একটু বুঝিয়ে বলেন। কানাডা সরকারের প্রত্যেকটি নাগরিকের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা আছে, যেটাকে বলা হয় ওল্ড এজ সিকিউরিটি পেনশন। প্রত্যেকটি নাগরিক ওল্ড এজ সিকিউরিটি পেনশন পাবে, কিন্তু কানাডা সরকারের কিছু বিধিমালা রয়ে রেখেছে এর সঙ্গে, যে 18 বছর বয়সের ঊর্ধ্ব যে কোনো ব্যক্তির ন্যূনতম 10 বছর কানাডাতে অবস্থান করতে হবে, এবং সেই তখন ওল্ড এজ সিকিউরিটি পেনশনটি পাবে। ওল্ড এজ সিকিউরিটি পেনশনটি আরেকটুভাবে অনেকে ধারণা আছে অনেকের যে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে 65 এজের পরে ওল্ড এজ সিকিউরিটি পাওয়া যায়, এবং সে দেশের এই কানাডার বাইরে তার নিজের দেশে অবস্থান করলেও ওল্ড এজ সিকিউরিটি পেনশন পেতে পারে, কিন্তু কথাটি পুরোপুরি ঠিক না। সেই পেনশনটি পেতে গেলে ন্যূনতম দেশের বাইরে থেকে পেতে গেলে ন্যূনতম 20টি বছর কানাডাতে অবস্থান করতে হবে, তাহলে সে ওল্ড এজ সিকিউরিটি পেনশন পাবে। ওল্ড এজ সিকিউরিটি পেনশনটি সর্বসাকুল্যে সর্বোচ্চ যদি পায় কেউ তাহলে $532 টাকা এরকম, এটা প্রতি বছরই কানাডা সরকার নির্ধারণ করে থাকে। এর সঙ্গে আপনারা বুঝতে পারছেন যে এই পরিমাণটি মোটেই একটু সচ্ছলভাবে চলার জন্য উপযোগী না। এর সঙ্গে কানাডা সরকার কানাডা গভর্নমেন্টের যেটা গ্যারান্টেড ইনকাম সাপ্লিমেন্ট এটা দিয়ে থাকে, এর সঙ্গে অন্যান্য অ্যালাউন্সগুলো দিয়ে থাকে, যাতে করে এবং ওই ব্যক্তিটি যদি
চাকরিজীবী হয়ে থাকেন বিগত সময়ে, তাহলে সেখান থেকে ক্যানাডা পেনশন প্ল্যানও পেতে পারেন। সব কিছু কিন্তুই মানে ক্যালকুলেশন করা হবে তার চাকরির অবস্থা এবং সে কত সময়ের জন্য ক্যানাডাতে অবস্থান করেছে। সর্বোচ্চ ওল্ড এজ সিকিউরিটি পেনশন পেতে গেলে একজন ব্যক্তির সর্বোচ্চ 40 বছর এখানে অবস্থান করতে হবে। 40 বছর পুরো অবস্থান করলেই ক্যানাডাতে সে মানে সর্বোচ্চ ওল্ড এজ সিকিউরিটি পেনশন পাবে। আদারওয়াইজ তাকে যত এর চেয়ে কম সময় থাকবে প্রপোর্শনেটলি সেই পরিমাণ পাবে এবং ন্যূনতমভাবে 10 বছর ক্যানাডাতে অবস্থান করতে হবে, তাহলেই সে এলিজিবল হবে ওল্ড এজ সিকিউরিটি পেনশন পাওয়ার জন্য। আপনার ব্যস্ত সময় থেকে আমাদের দর্শকদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা টেলিভিশনকেও। একটি নাচ দেখতে দেখতে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময় একই চ্যানেলে দেখবার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।